আমাদের অফিস খুলে দিছে, আগে থেকে কেন সিদ্ধান্ত নেয় নাই? কঠোর বিধিনিষেধের মধ্যেই কলকারখানা চালুর খবরে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজধানীর প্রবেশ মুখে ও ফেরিতে ভিড়। গার্মেন্টসে না গেলে তো মনে করেন আবার তারা রাগারাগি করবে, না যায় পরে আবার ছাটাই মাটাই করে ব্যবস্থা করে দেয়। ভাই আমার চাকরি আছে ভাই, চাকরির কারণে যাইতেছি ভাই। 5 তারিখের পর যদি আমরা ডিউটিতে যাই মনে করেন যে আমাদের চাকরিটা থাকবে না। যারা শিল্প কারখানাগুলো কাছাকাছি আছে, বিশেষ করে যারা ঈদে বাড়িতে যায়নি অথবা 22 তারিখের মধ্যে ফিরে এসছে, তারাই এখন কর্মকাণ্ডগুলোতে থাকবে, কাউরির চাকরি ছাঁটাই হবে না। ঢাকার বাইরে করোনায় মৃত্যু 126। কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে আশঙ্কাজনকভাবে। অক্সিজেন নাই, অক্সিজেন আমাদের দিতে পারতেছে না, যতটুকু পরিপূর্ণ দরকার আমরা পাই না। 1 নম্বর ওয়ার্ডেও জায়গা নেই, 3 নম্বর ওয়ার্ডেও জায়গা নেই, ভিতরে মেঝেতেও আছে এবং বাহিরেও রোগী। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যালার্মিং যে আমাদের ইয়াং জেনারেশন বা ইয়াং পিপলটা আক্রান্ত হচ্ছে। সবার জন্য টিকা নিশ্চিতে 7 আগস্ট থেকে বিশেষ প্রচারণা। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক সপ্তাহে হাসপাতালে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী। এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের। জ্বরের পাশাপাশি নাক দিয়ে আসছে রক্ত। টিকটক সেলিব্রিটির আড়ালে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র, নেতৃত্বে কিশোর গ্যাংয়েরও। চট্টগ্রামের ইপিজেড থেকে আন্দরকিল্লা পর্যন্ত অপরাধের সাম্রাজ্য। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় অভিযোগ গঠন হলেও বারবার পিছিয়েছে বিচার কাজ। করোনায় কারণ বলছেন আইনজীবীরা, আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি। পদ্মা সেতুতে জুলাই মাসে বসল রেকর্ড 110টি রোড স্ল্যাব। সম্পন্ন হয়েছে 2831টির কাজ। শেষ পর্যায়ে রেল লাইনের অবকাঠামো নির্মাণও। কঠোর বিধিনিষেধের মধ্যেই কাল থেকে পোশাক ও শিল্প কারখানা চালুর খবরে কর্মস্থলে ফিরছে মানুষ। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিবুলিয়া বাগলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই কর্মস্থলে ফিরতে মরিয়া হাজার হাজার নারী পুরুষ। সড়কেও বেড়েছে যাত্রী চাপ। পায়ে হেঁটে এবং পিকআপ ও কাভার্ড ভ্যানে করে ছুটছেন গন্তব্যে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরিতে ঢাকামুখী মানুষের ঢল। পাটুরিয়া ঘাটে ফেরি ভিড়তেই নামতে ব্যস্ত যাত্রীরা। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছেন হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। একই চিত্র শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও। যাত্রীতে পূর্ণ প্রতিটি ফেরি। গাদাগাদি করেই পার হচ্ছেন পদ্মা। আমাকে গার্মেন্টস খুলছে, এর লেগে যাচ্ছি আমরা। ভাই আমার চাকরি আছে ভাই, চাকরির কারণে যাইতেছি ভাই। যদি অ্যাটেন্ড করতে না পারি তাহলে হয়তো আমাদের চাকরি থাকবে না। আমাদের এত ভোগান্তারি করতেছে কেন? আগে থেকে কেন সিদ্ধান্ত নেয় নাই? অফিস খুলে দিছে, গাড়ি খুলে নাই, আমরা কিভাবে গাড়িতে না যাবো, কিভাবে পৌঁছাবো, কিভাবে? পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় 2টি ফেরি বাড়িয়ে ছোট বড় 8টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে চলছে 10টি ফেরি। গার্মেন্টস খোলার কারণে যেহেতু তাদের জীবিকা, এখানে তো তাদের যেতেই হবে, আর যেভাবে হোক তারা সেখানে যাওয়ার চেষ্টা করবে। শিল্প কলকারখানা এবং গার্মেন্ট চালু, যার দরুন মানুষ হুমড়ি খাচ্ছে যাতে কিভাবে তারা ঢাকা পৌঁছবে। এদিকে সড়ক মহাসড়কেও কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। শনিবার ভোর থেকেই ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে ছোট ছোট যানবাহনে করে ঢাকায় ফেরেন অসংখ্য পোশাক শ্রমিক। যেহেতু অফিস খোলা তাহলে যাইতে হবে, আমরাও তো কাজ করি। যদি না যাই পরে আবার ছাটাই মাটাই করে ব্যবস্থা করে দেয়। চালু করলো, আবার বন্ধ করে দিল, এখন আবার কইতেছে যে আবার চলবো। কালকে থেকে খোলা, মানুষজন কেমন ডিউটি করবো? কঠোর বিধিনিষেধের মধ্যেই রোববার পোশাক কারখানা খুলবে, তাই বিকল্প উপায়ে যে যার মতো করে চেষ্টা করছেন কর্মস্থলে ফিরতে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধের মধ্যে রাজধানীমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী নাজমুস সালেহী, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী এবং ময়মনসিংহের পাটগুদাম সেতু এলাকায় আছেন হারুনুর রশিদ। প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, থেকে আসলে তারা অনেক ভোগান্তির শিকার হয়ে
রাজধানীতে প্রবেশ করছেন, কারণ আগামীকাল তাদের কর্মস্থলে যোগ দিতে হবে। অনেকেই আছেন, একটু আগে আমরা যেমন শুনছিলাম যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আসলে বলছেন যারা 5 তারিখের যারা ঢাকার মধ্যে আছেন শুধুমাত্র এখন তাদেরকে নিয়ে গার্মেন্টস অথবা শিল্প কলকারখানাগুলো চলবে, যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে 5 তারিখের পরে আসলেও আসলে হবে। কিন্তু যে মানুষগুলো আসলে এখন ঢাকায় প্রবেশ করছেন আমরা তাদের সাথে কথা বলছি, তাদেরকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আসলে ফোন দেওয়া হয়েছে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে তাদেরকে আজকের মধ্যে আসলে ঢাকায় প্রবেশ করতে বলা হচ্ছে এবং আগামীকাল বাধ্যতামূলক তাদেরকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তাদেরকে আসলে বলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সুতরাং তারা এক প্রকার জীবিকার তাগিদে চাকরি বাঁচানো বলা যায়, তারা সেই অর্থে আসলে ঢাকায় সকাল থেকে প্রবেশ করছেন। আপনি দেখছেন যে এখন দুপুর 2 বেজে পার হয়েছে, মাথার উপরে কিন্তু তপ্ত রোদ, এই রোদ মাথায় নিয়ে মানুষগুলো তাদের লাগেজ ব্যাগপত্র সাথে করে নিয়ে তারা হেঁটে হেঁটেই কিন্তু রাজধানীতে প্রবেশ করছেন। যেই গাড়িতে যে বিভিন্ন উপায়ে, যেহেতু এখন গণপরিবহন চলছে না, সুতরাং একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে আবার শিল্প কলকারখানা খুলে দেওয়া হয়েছে। সুতরাং এই যারা শিল্প কলকারখানার শ্রমিক এবং যারা কর্মচারী রয়েছেন তাদের আসলে দিনভর ভোগান্তি আমরা এখানে দেখেছি। তারা বিভিন্ন উপায়ে দূর প্রান্ত থেকে তারা রাজধানীতে আসছেন, সেক্ষেত্রে সিএনজি, অটোরিকশা, রিক্সা, ভ্যান অথবা যে ভাড়ায় চালিত ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু গণপরিবহনে পরিণত হয়েছে এবং সেগুলো আসলে অতিরিক্ত ভাড়া আদায় করে মানুষকে রাজধানীতে আসলে নিয়ে আসছে। সব কয়টি গাড়িকে আসলে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, ব্যাপারটা এমন নয়। সাভারের আমিনবাজার, গাবতলীর ওইখানে আমিনবাজার, কখনো কখনো গাজীপুরের দিকেও আসলে এই সমস্ত গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে মানুষ আবার পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করছেন। গাবতলী সহ রাজধানীর যে কয়েকটি প্রবেশ মুখ আছে সবকটিতে আমরা এমন পায়ে অনেক যে ভোগান্তি সেটা কিন্তু আমরা সকাল থেকে দেখছি। পাশাপাশি এখানে নিয়মিত পুলিশের চেকপোস্ট আছে, সব গাড়িকে আসলে এখানে তল্লাশি করা হচ্ছে এবং মানুষকে তল্লাশি করে আসলে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যে মানুষগুলো এখন আসছেন তারা বলছেন যারা বিভিন্ন উপায়ে অনেক ভোগান্তির শিকার হয়ে আসলে রাজধানীর আশেপাশে আসছেন এবং সেখান থেকে রিক্সা, ভ্যানে করে তারা আবার রাজধানীর মধ্যে প্রবেশ করছেন, কারণ আগামীকাল তাদেরকে অফিস করতে হবে। অফিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, আজকের মধ্যে আসতে হবে, কালকে কর্মস্থলে যোগ দিতে হবে। এ ধরনের ফোন যারা কর্মচারী আছেন তারা আসলে ফোন পেয়েছেন, যে কারণে তারা এক প্রকার মরিয়া হয়ে এখন রাজধানীর অভিমুখে প্রবেশ করছেন। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ। যাব মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে, সেখানে এখন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, ধন্যবাদ সালেহির। তো আসলে পাটুরিয়া ঘাটেও কিন্তু এখন জনসমুদ্রে পরিণত হয়েছে, মানুষ ঢাকার দিকে ছুটছে। তো এইটা মাত্র কিন্তু একটি ফেরি এসে 4 নম্বর ঘাটাবি রয়েছে এখানে এসে নম্বর করেছে এবং তার আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাষা শহীদ বরকত এসে নামা মাত্রই যে কিন্তু হাজার হাজার মানুষ সেখান থেকে কিন্তু নেমে ঢাকার উদ্দেশ্যে ছুটে গিয়েছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে কিন্তু কোনো ছোট যানবাহন বলতে গেলে আসলে চলাচল করছে, প্রাইভেট কার, ছোট মোটর সাইকেল, এসব নিয়ে কিন্তু মানুষের ঢাকার দিকে ছুটছে এবং এটা যানবাহনে কিন্তু অনেকে ভাড়া, অর্থাৎ 10 গুণ 20 গুণ ভাড়া থাকা কিন্তু অনেকে পায়ে হেঁটেই রওনা দিয়েছে 80 থেকে 90 কিলোমিটার জায়গা। তো সেক্ষেত্রে শুধু নারী শিশুই নয়, অনেকে কিন্তু যারা আসলে চাকুরি করে তাদের সাথে সম্পৃক্ত রয়েছে, তারাও কিন্তু আসলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফেরি পাটুরিয়া দৌলতদিয়া রোডে যে কটি ফেরি রয়েছে দফায় দফায় কিন্তু ঘাট কর্তৃপক্ষ বৃদ্ধি করার পরেও কিন্তু এই জনসমুদ্রে তাকাতে পারেনি। প্রত্যেকটা ফেরিতে 2000 এবং সহস্রাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে এসে নম্বর করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে মানুষের জনসমুদ্র কারণে কিন্তু যারা ছোট ছোট যানবাহনের ওদিকে ভাড়া দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটছে তাদের একটি উদ্দেশ্যে আসলে কর্মস্থলে ফেরা। পাটুরিয়া দৌলতদিয়া রোডে এই মুহূর্তে আসলে 16টি ফেরি চলাচল করছে। অন্যদিকে আমাদের হারুন রয়েছে ময়মনসিংহে, আমরা চলে যাব তার কাছে। হারুন,
মাথায় নিয়ে পোশাক শ্রমিকরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা যেভাবে পারছেন সেভাবে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে আমরা যে এলাকাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ এলাকা। এখানে আমরা যে বিষয়টি দেখছি যে এই ব্রিজ এলাকাটি বা এই ময়মনসিংহ শহর যারা অতিক্রম করছেন তারা কিন্তু পায়ে হেঁটে দীর্ঘ পথ পায়ে হেঁটে তারা এই পথ অতিক্রম করে ঢাকার দিকে রওনা দিয়েছেন। শম্ভুগঞ্জ থেকে ময়মনসিংহ নগরী হয়ে বাইপাস পর্যন্ত যেতে প্রায় ৬-৭ কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে যাচ্ছেন এবং এখানে থেকে যাওয়ার পর বাইপাস এলাকায় যদি ছোট ছোট যানবাহন পেয়ে থাকেন সেই ছোট ছোট যানবাহনগুলো দিয়ে তারা ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং যারা যানবাহন পাচ্ছেন না তারা কিন্তু পায়ে হেঁটেই সামনের দিকে রওনা হয়েছেন। একটি অবর্ণনীয় দুর্ভোগ বলা যায়, হাজার হাজার শ্রমিক সকাল থেকে এভাবেই পায়ে হেঁটে ঢাকার দিকে রওনা হয়েছেন। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, শ্রমিকরা যে বিষয়টি বলছেন যে কালকেই সন্ধ্যার পর থেকেই তাদেরকে হঠাৎ করে জানানো হয়েছে যে তাদেরকে কর্মস্থলে যোগ দিতে হবে, যার কারণে তারা আগামীকাল থেকে যে কর্মস্থল ছুটি আছে তাদের বাধ্যতামূলকভাবেই তাদেরকে যেতে হচ্ছে, যার কারণে এই দুর্ভোগ মাথায় নিয়েই কিন্তু তারা যাচ্ছেন। এবং আমরা দেখছি যে এই দীর্ঘ পথ হাঁটার সময় অনেকেই তাদের সাথে বিভিন্ন ধরনের তাদের যে সামগ্রী আছে এবং যে ছোট ছোট বাচ্চাদেরকে কুলে নিয়ে অনেক মহিলারা যাচ্ছেন। আসলে অবর্ণনীয় দুর্ভোগ, এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং তারা যেটি বলছেন যে তাদের এই দুর্ভোগ আসলে এই লকডাউনের মধ্যে তাদের অফিস খোলা দেওয়া হয়েছে কিন্তু যানবাহন নেই, এই দুর্ভোগের মধ্যে ফেলা তাদের উচিত হয়নি বলে আমাদের তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। রাজধানীমুখী মানুষের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ, তার আগে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী এবং তারও আগে নাজমুস সালেহী যুক্ত ছিলেন রাজধানীর গাবতলী থেকে। এদিকে শিল্প এলাকায় উপস্থিত শ্রমিকদের দিয়েই কাল কারখানা চালু করতে চান মালিকরা। এক্ষেত্রে গ্রামে অবস্থান করা শ্রমিকদের চাকরি হারানোর কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছে বিকেএমইএ। শ্রমিক নেতারা বলছেন, পরিবহন চালু না করে হুট করে কারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। অর্থনীতির স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হলে দীর্ঘমেয়াদী চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। সানবির রূপলের রিপোর্ট। ঈদুল আজহার একদিন পর থেকে চলছে টানা 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল কঠোর বিধিনিষেধ কার্যকরের সময় চলবে না সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কারখানা। কিন্তু পোশাক শিল্পের মালিকদের দাবির মুখে একদিন সময় দিয়ে হুট করে শুক্রবার রাতে রোববার থেকে কারখানা চালু করার প্রজ্ঞাপন দেওয়া হয়। পোশাক শিল্প মালিকরা বলছেন, কারখানা চালু করায় তাদের ক্ষতি কিছুটা কমবে। একটা লাইনে যদি আমার 30টা মেশিন থাকে, 30 জন ওয়ার্কার আমার লাগে, এই 30 জনের মধ্যে একজনও যদি আমার অনুপস্থিত থাকে তাহলে কিন্তু ওই পুরো চেইন ওয়ার্কটা ডিস্টার্ব হয়ে গেল, আমি কিন্তু উৎপাদনে যেতে পারবো না। তো ফলে এই জায়গাটা একটু কঠিন হবে। হয়তো আমরা এই ক্ষেত্রে আমরা যাদেরকে পাবো তাদেরকে নিয়ে হয়তো লাইন সাজায়া সমন্বয় করার চেষ্টা করব, কিন্তু তারপরেও এটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। শ্রমিক নেতারা বলছেন, অনেক কারখানা 1 আগস্ট কাজে যোগ দিতে ঢাকার বাইরে থেকে শ্রমিকদের টেলিফোন করেছেন, তাই হুড়োহুড়ি করে শ্রমিকরা ঢাকায় ফিরছেন। গাড়ি বন্ধ, এটা যে কত বড় হয়রানি শ্রমিকদের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিবেচনাহীন কাজ করেছে সরকার এবং মালিকপক্ষ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলে ঝুঁকি এড়িয়ে দীর্ঘমেয়াদে চিন্তা করে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা একটা এক্সপোর্ট আর্নিং সেক্টর, সেখানে কিন্তু এটা শুধু আমাদের উপর ডিপেন্ড করতেছে না। আপনারা জানেন যে অনেক দেশ এখন টিকার আওতায় তাদের বেশিরভাগ মানুষকে নিয়ে আসছেন, তাদের অর্থনীতির যে ওখানে গতি ফিরে আসছে, তাহলে আমরা তো তার বাইরে না। রফতানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন জানিয়েছে, শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর ভয়াবহতায় দেশের এক একটি হাসপাতাল যেন মৃত্যুপুরী। ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 126 জন। সবচেয়ে বেশি ময়মনসিংহে প্রাণহানি 16 জনের। হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাই বেশি। প্রকট হচ্ছে শয্যা ও অক্সিজেন সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আর কতদিন কোভিডের বিরুদ্ধে লড়তে হবে এর কোনো উত্তর নেই কারো কাছেই। শ্বাসকষ্টজনিত রোগীর চাপে হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। অক্সিজেন সিলিন্ডারই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা।
আর শয্যা পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি করেও মিলছে না কোনো শয্যা। ফলে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে থেকেই মৃত্যুর হাত থেকে বাঁচার লড়াই করতে হচ্ছে রোগীদের। নিদারুণ কষ্ট আর নির্মমতায় অনেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। মৃত্যু তালিকার পাশাপাশি রোগীর মিছিল দীর্ঘ হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে। হাসপাতালের করোনা ইউনিটে একদিনে 16 জন মারা গেছেন, চিকিৎসাধীন আছেন প্রায় 500। রাত্রে সংকট হয় সিলিন্ডারের, তাই আর কি নিজেদের রিজার্ভে রাখা লাগে আর কি। করোনার ব্যাপক বিস্তারে কোনো কুলকিনারাই পাচ্ছে না রাজশাহী অঞ্চল। নগরীর হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 13 জন। অনেক বেশি চাপ। 1 নম্বর ওয়ার্ডেও জায়গা নেই, 3 নম্বর ওয়ার্ডেও জায়গা নেই। বেড ফাঁকা থাকছে না, বরং বেড ভিতরে মেঝেতেও আছে এবং বাহিরেও রোগী। কুমিল্লাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার। একদিনে জেলায় মৃত্যু হয়েছে 12 জনের। কুমিল্লায় প্রায় 60 লক্ষের মতো মানুষ। এই 60 লক্ষ মানুষের মতো 30 বেডের আইসিইউ যথেষ্ট না, আরও আইসিইউ দরকার। করোনায় টালমাটাল বরিশাল। আইসিইউ আর অক্সিজেন সংকটে নগরীর শেরিবাংলা হাসপাতাল। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 10 জনের। আমাদের বাড়ি অনেক দূর থেকে আমি আসছি, অক্সিজেন নাই। করোনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতি বগুড়ায়। একদিনে প্রাণ গেছে 9 জনের। প্রাণঘাতী ভাইরাসের দাপট চাঁদপুরেও হু হু করে বাড়ছে, মারা গেছেন 8 জন। আর কুষ্টিয়াতেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না পরিস্থিতি, মৃত্যু হয়েছে 7 জনের। আমরা হাসপাতাল থেকে যে ওষুধ পাচ্ছি সেই ওষুধে কুলাচ্ছে না, বাইরে ওষুধের যে দাম তাতে কভার করা কষ্ট। চুয়াডাঙ্গায় করোনায় প্রাণহানি হয়েছে 7 জনের। আর সংক্রমণের হটস্পট সাতক্ষীরায় মারা গেছেন 6 জন। অন্যদিকে ফরিদপুরে 5 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনার কোভিড হাসপাতালে 4 জনের মৃত্যু হয়েছে। আর চট্টগ্রাম জেলায় প্রাণ হারিয়েছেন 4 জন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেলের সামনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীতে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত জুন মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 354 জন এবং গত জুলাই মাস জুড়ে এখানে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 535 জন। প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণ রোগী এখানে আসছেন এবং সব রোগীকে কিন্তু এখানে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। শুধুমাত্র মুমূর্ষ অবস্থায় যেসব করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীরা আসছেন তাদেরকেই শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের ভর্তি নিচ্ছেন। এবং এখন পর্যন্ত জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় নতুন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 13 জন করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে পাবনা জেলার 5 জন, রাজশাহী জেলার 3 জন, নওগাঁ জেলার 3 জন, চাপাই ও নাটোর জেলার 1 জন করে মারা গেছেন। এছাড়াও আইসিইউতে যে 20টি বেড রয়েছে, প্রতিটি বেডের বিপরীতে কিন্তু মুমূর্ষ অবস্থায় রোগীরা ভর্তি আছেন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজে বর্তমানে 513টি বেডের মধ্যে রোগী এখানে আছে 433টিতে। সব মিলিয়ে গত 24 ঘন্টায় 296 নমুনা পরীক্ষায় 72 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এছাড়া এটি যদি আমরা শতকরা হিসেবে বলি, সেই শতকরা হিসেব কিন্তু 24.32%। এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স আসছেন এবং বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুলেন্সে রোগীরা আসছেন। বিশেষ করে বিভাগীয় হাসপাতাল হওয়ায় এখানে কিন্তু নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনার প্রচুর পরিমাণ রোগীর চাপ রয়েছে এবং এই রোগীগুলো কিন্তু যারা আসছেন বেশিরভাগই কিন্তু উপসর্গ নিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এখানে কোনো যেসব রোগীরা আসছেন তাদের কোনো অক্সিজেনের সমস্যা হচ্ছে না, সবারই অক্সিজেন এখানে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের সংকট ছাড়াই তারা এই রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তবে চিকিৎসকরা কিছুটা হিমশিম খাচ্ছেন এই রোগীদের চাপ সামাল দিতে গিয়ে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনার সবশেষ পরিস্থিতি। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। কম বয়সীদের মাঝেও আশঙ্কাজনকভাবে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। জেলা সদর হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মৃত্যুহার বাড়ছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি সমস্যায় আক্রান্তদেরও সুস্থ হওয়ার সংখ্যা খুবই কম। সেলিয়া সুলতানার রিপোর্ট।
জেলা সদর হাসপাতালগুলোতে কোভিড ওয়ার্ডে এখন শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সের মানুষের ভিড়। যাদের অবস্থা শোচনীয় তারা বেশিরভাগই আসছেন প্রত্যন্ত অঞ্চল থেকে। কেউ গাফেলতি, কেউ আবার উপসর্গ বুঝতে না পারা শেষ সময় অসহায় করছে পুরো চিকিৎসা ব্যবস্থাপনাকে। এদের মধ্যে ক্রনিক ডিজিজ, হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সংখ্যা একেবারেই কম, যা কোভিড পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে মাঠ পর্যায়ে। এখন আমরা যে রোগীগুলো পাচ্ছি খুব কম বয়সী, ইভেন বাচ্চাদের 5 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20-30 বছরের প্রচুর রোগী পাচ্ছি, যেটা আগে আমরা পেতাম না। তো এটা কিন্তু আমাদের অ্যালার্মিং যে আমাদের ইয়াং জেনারেশন বা ইয়াং পিপলটা আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইসোলেশনটা আমাদের নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিভিন্ন জেলা হাসপাতালের তথ্য বলছে কোভিডে আক্রান্ত মাতৃমৃত্যুর হার শঙ্কার সৃষ্টি করছে। প্রেগনেন্সি যাদের আগে সিজারিয়ান সেকশন ছিল, এইবারের প্রেগনেন্সি তাকে সিজার করতে হচ্ছে, তাদেরও কিন্তু কন্ডিশন খুব আমরা ইমপ্রুভ করা যাচ্ছে না, হঠাৎ করে সাডেন ডেথ হয়ে যাচ্ছে। ক্রনিক কিডনি ডিজিজ এগুলোতে খুবই যাদের এদের করোনা হচ্ছে তারা কিন্তু আলটিমেটলি সাস্টেন করতে পারছে না। তাদের ওভারওয়েট, আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে এগুলো খুবই একদমই করতে পারছে না। চিকিৎসকরা বলছেন কোভিড পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আগে দ্রুত গণটিকা কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সব মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনায় 7 আগস্ট থেকে শুরু হচ্ছে মহাযজ্ঞ। এবার কেবল হাসপাতালে নয়, তৃণমূল পর্যায়েও দেয়া হবে টিকা। পরিকল্পনা আছে 6 দিনে কমপক্ষে 60 লাখ মানুষকে টিকার আওতায় আনার। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এখন টিকাকেই মুখ্য হাতিয়ার বানাতে চায় সরকার। সে লক্ষ্যে আগামী 7 আগস্ট থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে 6 দিনের বিশেষ প্রচারণা। টিকা কার্যক্রমের প্রচলিত ব্যবস্থার আদলে এবারের কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে ইপিআই কর্মীদের। এর মধ্যে শেষ হয়েছে মাস্টার ট্রেনারদের কর্মশালা। চলতি সপ্তাহে সম্পন্ন হবে সব কর্মীর প্রশিক্ষণ। 6 দিনের বিশেষ এই কর্মসূচির লক্ষ্য কমপক্ষে 60 লাখ মানুষকে টিকার আওতায় আনা। সিটি কর্পোরেশনে দেওয়া হবে মডার্না, বাকি এলাকায় সিনোফার্ম। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 129 ওয়ার্ডে থাকবে 387 বুথ। 6 দিনে লক্ষ্য 5 লাখের মতো মানুষকে টিকা দেয়ার। 18 বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই পাবেন টিকা। যাদের এনআইডি নেই তাদেরও টিকা দেওয়া হবে বিশেষ ব্যবস্থায়। যারা ঐতিহ্যগতভাবে ভ্যাকসিনেটর এবং ভলান্টিয়ার, তারা এখন পরিপূর্ণ মাত্রায় তারা কাজ করার সুযোগ পাচ্ছে। প্রতি মাসে 1 থেকে 2 কোটি টিকা দেওয়ার সক্ষমতা বাংলাদেশে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরিকল্পনা আছে যে সেপ্টেম্বরের মধ্যে 10% জনসংখ্যা টিকা দিয়ে ফেলা, এই বছরের শেষ নাগাদ 40% টিকা দিয়ে ফেলা, তাহলে টিকা যদি পাওয়া যায় তাহলে সেটা বাংলাদেশে করতে পারে। এদিকে কর্মসূচিকে সফল করতে টিকার মজুত অব্যাহত রাখার বিষয়ে সতর্ক থাকার তাগিদ বিশেষজ্ঞদের। আমরা যদি আমাদের 80% লোককে টিকা দিতে চাই, ওইটা যাতে অবশ্যই আমরা পাই এবং নিয়মিত পাই, সেইটা না হলে তো বাকিগুলো আর হবে না। পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে এমন ভাবে আমরা টিকাটা দেব যেটা আমরা সেকেন্ড ডোজ যাতে নিশ্চিত করতে পারি। আর পর্যাপ্ত মজুদের বিষয়ে নিশ্চিত হয় চলতি সপ্তাহে শুরু হতে পারে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তিদের টিকা দেয়া। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রসঙ্গ, গত 1 সপ্তাহে হাসপাতালে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। চিকিৎসকরা বলছেন শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি। এক্ষেত্রে এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের। আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার শঙ্কা চিকিৎসকদের। বাবার আদর, মায়ের ভালোবাসাতেও থামছে না সুমাইয়ার কান্না। নিষ্পাপ এই প্রাণের 3য় জন্মদিন কেটেছে হাসপাতালের বিছানায়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরে অবস্থার অবনতি হতে থাকে সুমাইয়ার। জ্বরের পাশাপাশি রক্ত আসে নাক দিয়েও। অবস্থার কিছুটা উন্নতি হলেও রক্তের প্লাটলেট আশানুরূপ হয়নি এখনো। ছোট্ট এই প্রাণের একটাই চাওয়া, হাসপাতালের বাইরে যাবে। চিকিৎসকরা বলছেন গত 1 সপ্তাহে প্রায় 5 গুণ বেড়েছে রোগী ভর্তির সংখ্যা। কঠোর বিধিনিষেধের সময়ে বাসাবাড়িতে থাকায় 1 থেকে 5 বছর বয়সী শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। আক্রান্তের তালিকায় 2য় অবস্থানে স্কুল পড়ুয়া বাচ্চারা। কিচ্ছু খাচ্ছে না, এখানে থাকবো না, বাসায় যাব, যার সন্তান সেই একমাত্র বলতে পারবো, তাছাড়া বাইরের লোক কেউ বুঝতে পারবে না। নাক দিয়ে ব্লিডিং হয়েছে, তারপর হচ্ছে প্রেশারটা রাতের সাথে কমে গেছে, চোখ মুখ ফুলে গেছিল, পেটে পানি আসছে। ফ্ল্যাটে 1,31,000 আসছে, পরের দিনে আসছে 50,000।
তারপরে এখানে ভর্তি করাইছি। শিশুসহ সব বয়সীদের জ্বর দেখা দিলেই করোনা ও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া বিপদ চিহ্ন দেখা দিলেই হাসপাতাল নেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বাসায় যদি আমরা হাইজিনটা মেনটেন না করি, পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় না রাখি, তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা দিনে দিনে বাড়তেই থাকবে। প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে, প্রচণ্ড বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং সাথে হচ্ছে প্রস্রাবের পরিমাণ বা ইউরিন আউটপুটটা কমে যেতে পারে। এগুলো দেখা যাওয়ার সাথে সাথে কিন্তু শিশুকে হাসপাতালে অবশ্যই নিয়ে আসতে হবে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে প্রিভিয়াস যে 2018 সালে একটা ব্রেকআউট হয়েছিল সেটাও কিন্তু ক্রস করতে পারে। ডেঙ্গু প্রকোপের এ সময়ে বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়া সহ দিনে ও রাতে মশারি টানানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবারের দুর্ভোগ চরমে। ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। করোনার মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। 110টি রোড স্ল্যাব বসানোর মধ্য দিয়ে জুলাই মাসের রেকর্ড হয়েছে। এ নিয়ে 2831টি রোড স্ল্যাব বসে গেছে। এছাড়া রেলের সুপার স্ট্রাকচার নির্মাণ এখন শেষ পর্যায়ে। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বাংলাদেশের অগ্রযাত্রার স্মারক পদ্মা সেতুর দ্বার খুলে যাওয়ার দরজায় কড়া নাড়ছে। সেতুর রোড স্ল্যাব বসছে রাত দিন। দেশি বিদেশি কর্মীরা 3 শিফটে ব্যস্ত সময় পার করছেন। একদিনে 6টি স্ল্যাবও বসছে এখন। প্রতিটি স্প্যানে গড়ে বসছে প্রায় 72টি। সেতুর ডিজাইন অনুযায়ী কাঠ থাকার কারণে প্রতিটি স্ল্যাবই ভিন্ন। ভারী যন্ত্র ব্যবহারে প্রায় 22 মিটার দীর্ঘ, 2.10 মিটার চওড়া এবং 84 মেট্রিক টন ওজনের স্ল্যাবগুলো স্থাপনে এখন বেশ পারদর্শী কর্মীরা। স্ল্যাবগুলো দ্রুত স্থাপন করতে পেরে তারাও খুশি। আমাদের দেশে যে একটা পদ্মা সেতু ব্রিজ করে আমাদের খুবই আনন্দিত। সন্তানের কাছে বলতে পারলাম যে আমরা পদ্মা সেতুর কাজ করছি, পদ্মা সেতু আমরা করছি। এরকম বিদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করে অন্যরকম একটা অভিজ্ঞতাও আমরা অর্জন করতে পেরেছি। আর আমাদের পদ্মা সেতুর কাজও অলমোস্ট শেষের দিকে। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মা সেতুর কাজ পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। গ্যাস পাইপলাইন ইনস্টলেশন, প্যারাপেট ওয়াল, ডিভাইডার, এগুলো কাজ বাকি আছে। এগুলো সম্পূর্ণ হলে নির্দিষ্ট সময়ে, আগামী বছরের নির্দিষ্ট সময়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া। জুলাই পর্যন্ত আমাদের 87.25% সার্বিক অগ্রগতি হয়েছে। রোডওয়ে স্ল্যাব আশা করছি আগামী মাসে শেষ হয়ে যাবে। তারপরে একটা বড় কাজ বাদ আছে আমাদের, যে প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা, এটা আমাদের 30% অগ্রগতি হয়েছে। এটাকে আমাদের একটু পিছনে আসি, আমরা আশা করছি আগামী মাস থেকে এটা অগ্রগতি আরো বাড়বে। মূল সেতুর অগ্রগতি 94.5%। স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথের 2917টি রোড স্ল্যাবের মধ্যে বাকি মাত্র 86টি। চলতি মাসেই এই স্ল্যাব বসানোর পর আগামী সেপ্টেম্বর থেকে পুরো সেতুতে শুরু হবে কার্পেটিং। মুন্সিগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। বিএনপিকে জিজ্ঞেস করতে চাই, তাদের সময় তারা কোন স্বীকৃত দুর্নীতিবাজ নেতা, এমপি, মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দুঃসাহস দেখাতে পেরেছিল। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা যে সৎসাহস আছে, তিনি তা দেখিয়েছেন। অনিয়মকারী, অপকর্মকারী যত বড়ই হন, শেখ হাসিনা কাউকে ছাড় দেননি। যে পরিচয় থাকুক, কাউকে ছাড় দেওয়া হয়নি, হবে না। জয়যাত্রা ফাউন্ডেশনের নামে মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর। দুপুরে র্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে একথা জানান র্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কেউ কোনো নেতিবাচক মন্তব্য করলে 15 থেকে 20 জনের সাইবার টিম ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীর তাদের ঘায়েল করতেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। অনেককেই চাকরি দেওয়ার নামে বা তার এই টেলিভিশনের একজন এজেন্টশিপ দেওয়ার নামে সে অনেককেই
10,000, 15,000, 20,000, 1 লক্ষ টাকা পর্যন্ত সে বিভিন্নভাবে নিয়েছে। এই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করেছি যে উনি কেন এটা নিয়েছে। এটা উনি কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেন নাই। দেশে বিদেশে বিভিন্ন স্থান থেকে উনি টাকা সংগ্রহ করতেন, বাট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি উনি এই টাকাটা সংগ্রহ করতেন অনেককেই বিপদে ফেলে বা বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, এইরকম তথ্য আমরা পেয়েছি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বারবার পিছিয়েছে বিচার কাজ। করোনার কারণেই মামলাটির বিচার কাজ পিছিয়ে গেছে বলে জানিয়েছেন আইনজীবী। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন মামলার বাদী। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত বছর 31 জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় 5 আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের 9 সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত মামলার তদন্তভার দেন র্যাবকে। ঘটনার 5 মাসের মাথায় 13 ডিসেম্বর চার্জশিট জমা পড়লেও করোনা পরিস্থিতির কারণে এখন আটকে আছে বিচার কাজ। গত 27 জুন মামলার নির্ধারিত দিনে আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদেশ দেন, কিন্তু করোনা পরিস্থিতিতে নির্ধারিত দিন 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। কোভিড পরিস্থিতির উপর এই মামলার কার্যক্রম নির্ভর করছে উল্লেখ করে মামলার বাদী ও আইনজীবী বলছেন, তদন্তসহ মামলার সার্বিক কার্যক্রম নিয়ে তারা সন্তুষ্ট। বর্তমান অবস্থায় আমরা খুব আশাবাদী। মামলা মোকদ্দমার অবস্থান যদি চলতে থাকে, অর্থাৎ রেগুলার মামলা চলে, তাহলে আমরা শেষ করতে পারবো। তবে মামলার এজাহার ও অভিযোগপত্রে অসঙ্গতি থাকার দাবি আসামি পক্ষের আইনজীবীর। আমি আসামির পক্ষে বলতে চাই, সে সম্পূর্ণ নিরপরাধ ও নির্দোষ। শুধুমাত্র হয়রানির জন্যই ওসি প্রদীপকে এই মামলায় মিথ্যাভাবে জড়িত করা হয়েছে। সিনহা হত্যার ঘটনায় 5 আগস্ট মামলা হলে পরের দিন ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন। পরে শামলাপুর চেকপোস্টের দায়িত্ব পালনকারী আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্য এবং সিনহা হত্যার ঘটনায় পুলিশের মামলার সাক্ষী স্থানীয় 3 জন বাসিন্দাকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অপর 12 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে 15 আসামি কারাগারে রয়েছেন। সুজাউদ্দিন রুবেল। বন্ড সুবিধায় বিনা শুল্কে আমদানি করা কাপড়ের চালান রাস্তা থেকেই গায়েব। কাপড় কারখানায় না ঢুকে চলে যাচ্ছে রাজধানীর ইসলামপুর সহ বিভিন্ন পাইকারি ও খোলা বাজারে। প্রায় 3 কোটি টাকার কাপড় সহ রাজধানী থেকে চক্রের 11 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিনা শুল্কে আমদানি করার কারণে বছরে 80,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানায় ব্যবহৃত কাপড় বন্ড সুবিধায় বিনা শুল্কে আমদানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বন্ডের অপব্যবহার করে শুল্কমুক্ত কাপড় খোলা বাজারে বিক্রির অভিযোগ বেশ পুরনো। এ কারণে দেশের প্রকৃত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোয়েন্দা পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে 6টি কাভার্ড ভ্যান এবং প্রায় 3 কোটি টাকার কাপড়। গ্রেফতার করা হয়েছে চক্রের 11 জনকে। অসাধু এই চক্রটি বন্ড সুবিধায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাপড় আমদানি করে অতিরিক্ত লাভের উদ্দেশ্যে চোরাই পথে খোলা বাজারে বিক্রি করত। রাজধানীর ইসলামপুর কেন্দ্রিক একটি বড় সিন্ডিকেটেরও সন্ধান পেয়েছে পুলিশ। ইসলামপুর কেন্দ্রিক একটি সিন্ডিকেট আমরা পেয়েছি। আমরা জানি এই বিষয়গুলি ট্যাক্স ফাঁকির একটা বিষয়। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখেছি যে এই কাপড়গুলি কিন্তু এইভাবে খোলা বাজারে বিক্রি করার জন্য না, এগুলি আনা হয় গার্মেন্টসের ব্যবহারের জন্য, ফিনিশ প্রোডাক্টগুলি বিদেশে চলে যাবে। পুলিশ বলছে 2.5 থেকে 3,000 পোশাক কারখানা বন্ড সুবিধায় কাপড় কেনার সুযোগ পায়। খোলা বাজারে এসব কাপড় বিক্রি করায় প্রতি বছর সরকার 80,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। প্রাথমিক এক গবেষণায় দেখা গিয়েছে যে এই আওতায় বছরে প্রায় 80,000 কোটি টাকার রাজস্ব ফাঁকি হচ্ছে দেশে। এবং আরও যেসব ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে কাজগুলি করে যারা, যেসব প্রতিষ্ঠান যেমন স্পিনিং, ওয়েবিং, ডাইনিং, ফিনিশিং প্রতিষ্ঠানগুলি হুমকির মুখে পড়ে যাচ্ছে। এই সিন্ডিকেটে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। যেসব সিন্ডিকেটগুলি আছে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে এই কাজগুলি করব। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে গড়ে তুলেছেন একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক।
সবশেষ বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক প্রতারক। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বদলি, পদোন্নতি ও মিশনে পাঠানোর কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শাকির আহমেদের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ফেসবুক প্রোফাইলে দিয়েছেন একাধিক ছবি। মনে হবে মন্ত্রণালয়টির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। আর এই পরিচয় ব্যবহার করেই একাধিক নারীর সঙ্গে গড়ে তুলেছেন প্রেমের সম্পর্ক। বিমানবন্দরে আটক হওয়া অবৈধ স্বর্ণ, অলংকার ও মোবাইল ফোন কম দামে বিক্রির কথা বলে অনেকের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। পুরান ঢাকায় যে ফ্যামিলিতে বিয়ে করতে গেছিল ওইখানে বলেছে সিনিয়র সচিবের প্রিয়, ওই ফ্যামিলির লোকজন যখন খবর নিতে আসছে এবং এই প্রতারকের ছবি দেখাতে আসছে, আসার পরে আমার ছবি আর তার ছবির সাথে তো কোনো মিল নেই। একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক লিফট অপারেটর হিসেবে কাজ করতেন মোহাম্মদ বিপ্লব। চুক্তির মেয়াদ শেষ হলেও নামের সাথে আংশিক মিল থাকায় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রোটোকল অফিসার শাহানশাহ বিপ্লবের নাম ব্যবহার করে প্রতারণা শুরু করেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতাম, লিপ অপারেটরে আমি আনসারতে 10,000 টাকা নিয়েছিলাম, বলছিলাম আমি পুলিশের এক সদস্যকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে পাঠানোর কথা বলে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। পুলিশের একজন এএসআই এয়ারপোর্টে চাকরি করেন, ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে ওনাকে বিদেশে মিশনে পদায়ন করবে বলে। প্রতারক মোহাম্মদ বিপ্লবের বিরুদ্ধে বুধবার রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহানশাহ বিপ্লব। সে ছবি আপলোড করে মানুষকে বোঝাতে চেয়েছে সে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং এই পরিচয় দিয়ে সে বিভিন্ন জনের কাছে বিভিন্ন পারপাসে সে টাকা দাবি করে আসতেছিল। ইভেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদেরকে টার্গেট করে সম্পর্ক স্থাপন করে। মোহাম্মদ বিপ্লবের বিরুদ্ধে আরও 2টি প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। পানি সরাতে ঘের মালিকদের নির্দেশনা দেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। মমতাজ আহমেদ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরা পৌরসভা ও শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি সহ জেলার 7টি উপজেলার বেশিরভাগ এলাকায় এখন পানির নিচে। স্থানীয়দের আশঙ্কা, পানি দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হবে তাদের। বাড়ি পানি উঠছে, বাচ্চারা থাকার অসুবিধা আছে, পোকামাকড় আছে, জলে ভাসতেছি, রান্না খাওয়ার খুব অসুবিধা। কি করে চলবো, কি করে বেড়াবো? এখন পথে কাটা পানি থেকে বেড়ানো যায়। সাতক্ষীরা জেলায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে সরকারের এই মধ্যে আমরা কামনা করছি। জেলা কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে ১৭০০ হেক্টর জমির বীজতলা ও ৮৬০ হেক্টর জমির রোয়া ধান এবং পাটের ক্ষেত তলিয়ে গেছে। আর ভেসে গেছে ১২,০৬৫ হেক্টর জমিতে ১৯,৪৫৯টি মাছের ঘেরের প্রায় ৫৩ কোটি টাকার মাছ। লোকসানের পাশাপাশি ঋণ ও অন্যান্য দেনা পরিশোধের দুশ্চিন্তায় তারা। ঘের সব ডুবে গেছে, বহু টাকার মাছ মানুষের নষ্ট হয়ে গেছে। চোখের সামনে দাঁড়াই দেখতেছি রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে মাছ, কিচ্ছু করার নেই। ৬ লাখ টাকা লোন নেওয়া আছে ব্র্যাকেট থেকে, এখন আমি কি করবো? সব ঘেরটার ভেসে গেছে। এদিকে জেলা প্রশাসনের পর্যবেক্ষণ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিষ্কাশনের পথ বন্ধ করে চিংড়ি ঘের বানানো হয়েছে বেশিরভাগ জায়গায়, তাই পানি সরতে সমস্যা হয়। জনস্বার্থে আমরা এই নেট পাটাগুলো অপসারণ করব এবং অবৈধভাবে স্থাপিত নেট পাটা স্থাপনকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং এই বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। শুধু পানি অপসারণই নয়, খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসা সহ কৃষি ও ঘেরের লোকসান কাটাতে ঋণ এবং প্রণোদনার দাবি স্থানীয়দের। সময় সংবাদ, সাতক্ষীরা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কিভাবে যাব আমরা? আমাদের অফিস খুলে দিছে, আগে থেকে কেন সিদ্ধান্ত নেয় নাই? 5 তারিখের পর যদি আমরা ডিউটিতে যাই, মনে করেন যে আমাদের চাকরিটা থাকবে না। কঠোর বিধিনিষেধেও কলকারখানা চালুর খবরে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজধানীর প্রবেশমুখী ও ফেরিতে ভিড়। ঢাকার বাইরে করোনায় মৃত্যু 126। এক সপ্তাহে হাসপাতালে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী। এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের। জ্বরের পাশাপাশি নাক দিয়ে আসছে রক্ত। এবং পদ্মা সেতুতে জুলাই মাসে বসল রেকর্ড 110টি রোড স্ল্যাব। সম্পন্ন হয়েছে 2831টির কাজ। শেষ পর্যায়ে রেল লাইনের অবকাঠামো নির্মাণও। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়।